আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা এবং বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে এই সময়ে লাইভে আসার বিষয়টি সন্ধ্যায় টাইমলাইনে পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়েছি এবং বিষয়টি আপনারা জেনেছেন। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উপস্থিতির হাজিরা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে সকাল 10টা 30 মিনিটে সরবরাহ করার জন্য ঠাকুরগাঁও জেলার জেলা শিক্ষা অফিসার তিনি একটি নোটিশ জারি করেছিলেন। আমাকে কয়েকজনে এই নোটিশটি পাঠিয়েছেন গতকালকে। আমি কালকে 10টা পর্যন্ত প্রায় 10:15 পর্যন্ত বাইরে ছিলাম অফিসিয়াল কাজে কিছু। আমার ভাইস প্রিন্সিপাল মহোদয় আমার সাথে ছিলেন। আমাদের আবার মিটিং ছিল 9:30 থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের। আমি রাস্তাতেই মিটিং এ জয়েন করেছি। পরবর্তীতে বাসায় এসে আমি বাকি মিটিং শেষ করি। তো চিঠিটা পাওয়ার পরে আমি আমার কাজটা শেষ করে মিটিং শেষ করে প্রায় 12টা সম্ভবত 12টার দিকে অনলাইনে আমি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ফোন দিয়েছিলাম। কারণ অফলাইনে দেই না এই কারণে, কারণ রাত্রে 12টায় হয়তো ঘুমাইতেও পারে, কিন্তু অনলাইনে যদি ফোন করি, যদি অনলাইনে থাকেন ধরবেন, না হলে ধরবেন না। তো উনি অনলাইনে অন ছিল, বাট উনি ঘুমিয়েছিলেন, আমার ফোনটা রিসিভ করেন নাই। আমি পরে আমার পরিচয় দিয়ে একটা SMS করে রাখলাম ওনাকে। সকালে উনি আমাকে বললেন, সকালে উনি আমাকে একটা আমার SMS এর উত্তর দিলেন যে 10টা থেকে 1টা পর্যন্ত এলজিআরডি মন্ত্রী মহোদয়ের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে ওনার একটা মিটিং আছে। মিটিং এর পরে 1টার পরে উনি কথা বলবেন। যাই হোক, এরপরে কথাগুলো পরে বলছি। এর আগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে আমরা 10টা 30-এ প্রতিদিন হোয়াটসঅ্যাপে হাজিরা দেওয়ার কেন বিপক্ষে। আমি এটা নিয়ে পোস্ট দেওয়ার পরে মিশ্র প্রতীকী আপনারা অনেকে দেখিয়েছেন, অনেকে পক্ষের কথা বলেছেন, অনেকে বিপক্ষে কথা বলেছেন। দেখেন, আমরা তো শিক্ষকদের নিয়ে কাজ করি, আর লিডারশিপে যদি আপনার দূরদৃষ্টি না থাকে তাহলে লিডারশিপ থাকে না। লিডারশিপে আপনার দূরদৃষ্টি থাকতে হবে, তাইলে লিডারশিপ আপনার সাস্টেইন করে, না হলে লিডারশিপ হারিয়ে যায়। এই চিঠি আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এটা আপনারা হয়তো আজ করতে পারেন না, কিন্তু আমরা এটা আজ করেছি। কারণ আমরা 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি, এরপর আমরা সিদ্ধান্ত নিই। আর আপনারা প্রেজেন্টকে সামনে রেখে আপনারা সিদ্ধান্ত নেন, যার কারণে আমাদের আর আপনাদের চিন্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফারাক দেখা যায়। আপনি একটু চিন্তা করেন যে প্রতিদিন প্রতিষ্ঠান প্রধান হাজিরা খাতার ছবি উঠাবে, উঠিয়ে ছবি পাঠাবে, আবার বিভিন্ন তথ্য, আজকে কয়জন সিএলএ আছেন, কয়জন অনুমোদিত ছুটি, কয়জন অননুমোদিত ছুটি, বিভিন্ন রকমের তথ্য জুড়ে দিবে। এখানে প্রতিষ্ঠান প্রধানকে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট কাজ করতে হবে। এরপরে দেখা যাবে কিছু শিক্ষক ধরেন অনেকের অনেক সময় দেখা যায় গাড়িতে একটু লেট হয়, 5-7 মিনিট লেট হইতে পারে, অনেকের সবসময় হয় না, মাঝে মধ্যে হতে পারে। অনেকের অনেকদিন দেখা যায় ওয়েদার খারাপ, একটু লেট হতে পারে। আপনার প্রত্যেককে ফোন করে, যারা একটু দেরি হবে, ফোন করে তার তথ্য নিতে হবে। নির্ধারিত সময়ের 1 মিনিট পরেও আপনি যদি 1 মিনিট পরেও যদি কোনো শিক্ষক আসে, 10 মাইল দূর থেকেও যদি আসে, তাকে ওই দিন সিএল দিতে হবে। কোনো উপায় নেই, তাকে সিএল দিতে হবে। আপনারা তো আবেগে মনে করতেছেন যে না, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক হিতাকাঙ্ক্ষী মনে করতেছেন যে না, আমরা শিক্ষার অনেক হিতাকাঙ্ক্ষী। ভাই, আমাদের সে তো বেশি না আপনারা। আমি তো যত প্রোগ্রাম গুলোতে যাই, যে জেলাতে যাই, উপজেলাতে যাই, অন্তত 5 মিনিট তো শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমি কথা বলি। এটা তো আপনারা জানেন। আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যতগুলো প্রোগ্রামে আমি যাই,
হাত উত্তোলন করায় আমি শিক্ষকদের কাছ থেকে ওয়াদা নিই নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্য। প্রাইমারিতে অলরেডি এটা চালু হয়েছে, এই সংখ্যা থেকে মূলত আসলে আমি পদক্ষেপটি নিয়েছি। প্রাইমারিতে অলরেডি এটা চালু হয়েছে। 9টার 1 মিনিট পরে যদি কোনো শিক্ষক যায়, ওই শিক্ষককে ওই দিন সিএল দিয়ে তারপরে তথ্য আপনার তাদের এটিওর কাছে পাঠাইতে হবে। এবং প্রাথমিক শিক্ষক অনেকে আমার সাথে পরিচিত আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, তাদের অনেকে এই সিস্টেমের কারণে এখন কবে চাকরির বয়স 25 বছর হবে, কবে রিজাইন দিবে, এই টেনশনে তারা আছে যে চাকরি 25 বছর হইলে চাকরিকে রিজাইন দিয়ে তারা চলে যাবে, চাকরি কন্টিনিউ করবে না। কেন করবে না? তাদের তো সময় 9টা, আমাদের তো ধরেন আমরা 15-10টায় আমরা আমাদের সময়, তাদের 9টা। এখন আপনার এই প্রাইমারি টিচার তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল, আপনারা জানেন। ফিমেল টিচার গুলো সকালে মনে করেন উঠে রান্না বান্না করে সবগুলো গুছায় তাদেরকে আসতে হয়। তারা আমাকে অনেকে বলছেন, সরাসরি আমাকে বলছেন যে স্যার মানে আমরা সারা রাত আমাদের ঘুম হয় না যে আমাদের মানে স্কুলে লেট হয়ে যাবে কিনা। এমন ভদ্রমহিলার সাথে আমার কথা হয়েছে, ফিমেল টিচার, তারা বলছেন যে আমরা কোনোদিন আমাদের জিন্দেগিতে সিএনজিতে ড্রাইভারের সাথে আমরা কোনোদিন বসি নাই, কোনোদিন বসি নাই আমরা। কিন্তু আমার 9টাতে এমন পরিস্থিতি হয়েছে যে 9টায় আমার পৌঁছতে হলে এখন ড্রাইভারের পাশে বসতে হবে, এবং ড্রাইভারের পাশে বসা সিএনজিতে সামনে আমি স্কুলে গিয়েছি। কারণ 9টার 1 মিনিট পরে গেলে তাকে সিএল দেখাবে, আপনি প্রতিষ্ঠানে যাবেন, সিএল নিয়ে আবার আপনাকে ফেরত আসতে হবে বা প্রতিষ্ঠানে থাকতে হবে। তো আবেগ দিয়া চিন্তা করলে হবে না, বাস্তবতার নিরিখে আপনাকে চিন্তা করতে হবে। এবং তাদের বিষয়টা আপনারা বলি আপনাদেরকে, প্রথম 2টা জেলায় আপনার পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়েছিল। পরবর্তীতে যখন কোন শিক্ষকদের থেকে কোনো প্রতিক্রিয়া আসে নাই, প্রাইমারি যারা আছেন সারা বাংলাদেশে চালু করে দিয়েছে। এবং আপনারা দেখেছেন বান্দরবন না কোন জায়গায় আপনার যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, এক শিক্ষক ছবি উঠিয়ে গাছের মধ্যে উঠেছেন, তার এই তথ্য মানে সাবমিট করার জন্য মানে হাসি চলে আসে। তো আমরা তো আপনারা যখন সবাই বিপদে পড়বেন তখন আমাদেরকে ফোন দিবেন, স্যার এখন তো এই বিপদে পড়ছি, এটার ব্যাপারে কথা বলেন। এই জন্য এই ব্যাপারে মন্তব্য করার আগে আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে প্রাইমারি শিক্ষক, তাদের সাথে একটু কথা বলে নিন। এটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হইতো, এটা আপনারা আজ করতে পারতেছেন না। কারণ এটাকে যখন প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া হইতো, সারা দেশে যখন চালু হইতো, এটার সাথে আরো অনেক কিছু অ্যাড হইতো। শুধু তখন আর ছবি থাকতো না হাজিরা খাতার, এটার সাথে আরো অনেক তথ্য যুক্ত হইতো। একটা প্যারা প্রতিদিন প্রতিষ্ঠান প্রধানকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট এই প্যারায় মনে কোনো সময় কাটাইতে হইতো। এবং আপনারা যাদের মাঝে মধ্যে ধরেন, সবার তো না, এক একজনের এক একদিন, ধরো আমার স্টাফ প্রায় 50 জন, দেখা গেছে কোনোদিন কারো কোনো সমস্যা হয় না, সবাই আমার ডিউ টাইমে চলে আসছে। আবার মাঝে মধ্যে দেখা যায় একজনের হয়তো একটু প্রবলেম হয়ে গেছে। তা আমরা যে কাজটা করি যে আপনার যদি প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই ফোন করে জানাবেন। যদি আপনার 10 মিনিট দেরি হয় বা 15 মিনিট দেরি হবে মনে হয়, আমাকে জানাবেন। জানালে আমরা যদি আপনার কোনো ক্লাস থাকে আমরা ওইটা ব্যবস্থা করবো অন্য কাউকে দিয়ে, অথবা আমরা আপনার যদি ক্লাস না থাকে আপনি পরে এসে আপনি ক্লাস দিলেন, আমরা জানলাম যে আপনার 15 মিনিট দেরি হবে। এই সুযোগটুকু আমরা আমাদের শিক্ষকদের দিতে পারি। ওয়েদার অনেক খারাপ, প্রাইমারি স্কুলে এই ঘটনাটা ঘটছে। বৃষ্টি এই কদিন আগে আপনার যে বৃষ্টি গেল আপনার সারা দেশে, এই বৃষ্টির মধ্যে গাড়ি নাই, সিএনজি নাই, অটো নাই, আপনারা জানেন বিদ্যুৎ নাই, চার্জ দিতে পারতেছে না। এই সময়ের মধ্যে ভিজে বিভিন্ন ভাবে প্রাইমারি শিক্ষকদের 9টার মধ্যে তাদেরকে যেতে হয়েছে। তবে আমাদের শিক্ষকরা ওয়েদার খারাপ হইলে 5 মিনিট 10 মিনিট কারো 2 জনের হয়তো সমস্যা হলে আমরা এটা দেখার একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা যদি চালু হয় তাহলে সারা বাংলাদেশে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী বড় রকমের একটা বিপদে পড়ে যাবে। এবং অনেকে আমাকে ফোনও করেছেন এই বিষয়টি নিয়ে, এবং অনেকে আমাকে নোটিশটি পাঠিয়েছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যদি আমরা এখানে পদক্ষেপ না নেই এবং এটা যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় তাহলে আমাদের দুঃখ দুর্দশা। আপনারা দেখেন আমাদের এখন এটুকু সুযোগ আছে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের, যদি আমাদের ধরেন 2টা পর্যন্ত পরীক্ষা বা 1টা পর্যন্ত পরীক্ষা শেষ করে আমরা চলে যেতে পারি, এই সুযোগ আছে। আপনারা কি জানেন যে প্রাইমারি স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেলেও তাদেরকে নির্ধারিত 4টা 10 বা 15 মিনিট পর্যন্ত বসে থাকতে হয়? জানেন আপনারা? নিশ্চয়ই জানেন, অনেকেই জানেন না এটা। আপনার মনে করেন পরীক্ষা হয়েছে দুপুর পর্যন্ত, তাদের কোনো কাজ নাই,
এরপরেও তাদেরকে 4টা 10 15 পর্যন্ত বসে থাকতে হয়, কোনো কাজ ছাড়া অনর্থ বসে থাকতে হয়। এগুলো যদি আপনারা চান বলেন আমাদেরকে, আমরা ব্যবস্থা করি। শিক্ষা মন্ত্রণালয় আমরা বলি, আপনাদের যদি আগ্রহ থাকে আমাদেরকে বলেন। আপনাদের যদি আগ্রহ থাকে বলেন, আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা আবেদন করি যে আমাদেরকে 10টায় বা 10:30টায় আমরা প্রতিদিন বাসে হাজিরার তথ্য দিব। আপনারা বলেন যদি আপনাদের বেশি এত মানে শিক্ষার আমাদের সে যদি আপনাদের দরদ থাকে বেশি বলেন, আমরা এটা বলি। আমরা বলি যে আমাদের পরীক্ষা না থাকলেও আমরা 4টা 10 পর্যন্ত বসে থাকবো। আপনারা বলেন, আপনাদের পক্ষ থেকে আমরা মন্ত্রণালয়ের আবেদন করি। আপনাদের মনে আছে আন্দোলনের সময় আন্দোলনে যে ক্ষতি হয়েছে, ক্ষতি পোষানোর জন্য 4 শনিবার আপনাদেরকে দিয়ে ক্লাস করাইছি আমরা আপনাদেরকে আহ্বান জানাইছি। এই বুদ্ধিকে আপনারা কেউ দিচ্ছেন আমাদেরকে? নিশ্চয়ই না। মন্ত্রণালয় বলেছে নিশ্চয়ই না। আমরা আমাদের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে এখানে আমাদের কাজ করা দরকার। সুতরাং আমরা শিক্ষার প্রতি আমাদের আন্তরিকতা, আমরা দাবি দেওয়া নিয়ে যেমন কাজ করি, শিক্ষার প্রতি আমাদের আন্তরিকতার কোন রকম অভাব নাই। শতভাগ অভাব আমাদের আন্তরিকতা আছে শিক্ষার গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য কাজ করার। এবং আমার বিভিন্ন জায়গায় বক্তব্যগুলো দেখলে আপনারা দেখবেন আমি 4 থেকে 5 মিনিট প্রত্যেকটি সমাবেশে শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলি এবং হাত উঠায় তাদের কাছ থেকে ওয়াদা নিই যে তার দায়িত্বটা যাতে সঠিকভাবে সে পালন করে। কিন্তু এই বিষয়টার যে বিড়ম্বনা কি হতে পারতো এটা আপনারা এখন আজ করতে পারছেন না। যদি এটা চালু হইতো তখন আপনারা আমাকে ফোন দিতেন যে স্যার এই সমস্যা হচ্ছে, কি করা যায়, আন্দোলনের ডাকবেন। তো আমরা এটা আজ করেছি। সে এই কারণে আমি জেলা শিক্ষা অফিসারকে আমি 3টায় আজকে ফোন দিয়েছি। আমি ওনাকে বলছি, এর আগে আমি তথ্য নিয়েছি যে মিনিস্ট্রি থেকে এরকম কোনো নোটিশ দেওয়া হয় নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি যে এটা করলেন মিনিস্ট্রি থেকে কি আপনাদের কোনো নির্দেশনা আছে? আমি তো জানি যেটুকু আমি তথ্য নিয়েছি মিনিস্ট্রি থেকে এরকম কোনো ইয়ে নাই, আপনাদের নির্দেশনা নাই, আপনি এটা করলেন কেন? উনি পরে বললেন যে এটা স্যার এটা আমি মানে আমরা নিজস্ব উদ্যোগে আমরা করেছি। আমি পরে আমার মতো করে তাকে অনেক কথা বলছি, যাই হোক এগুলো মানে লাইভে বলতে চাচ্ছি না, অনেক কথা ওনাকে বলছি। সর্বশেষ উনি আমাকে বলছেন যে স্যার আমি এটা প্রত্যাহার করে নিচ্ছি। আমি বলছি আপনি প্রত্যাহার করে আমাকে নোটিশ পাঠাবেন। ওনাকে ধন্যবাদ দিতে হয় যে উনি আমাদের যে যৌক্তিক কথাগুলো আমি বলার পরে উনি এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং মাত্র 2 ঘন্টার মধ্যে উনি নোটিশটা সার্ভ করেছেন। আমি 3টা 5-এ সম্ভবত ওনার সাথে কথা বলেছি। উনি 5টার মধ্যে আমাকে নোটিশ সার্ভ করেছেন এবং আমাকে নোটিশ সার্ভ করে উনি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে নক করেছেন। আমি নোটিশ পরে আমি ফোন করেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি। উনি যে আমাদের যৌক্তিক দাবিটা বুঝেছেন, এটাকে গুরুত্ব দিয়েছেন এবং উনি মনে করেছেন যে না এটা আসলে প্রত্যাহার করা উচিত। এই জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটভুক্ত সংগঠনগুলো এবং বাংলাদেশের এমপিভুক্ত 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে যৌক্তিক কথাগুলো উনি শুনেছেন এবং উনি নোটিশ দিয়ে এটাকে প্রত্যাহার করেছেন। দেখেন আমরা অবশ্যই আমরা কাজ করব, আমাদের দায়িত্ব কর্তব্য যথাসময় আমরা প্রতিষ্ঠানে আসবো, ইন করা আউট হওয়া সর্বোচ্চ আমরা এটা করব। কিন্তু আপনার এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজিরা নিয়ে এই যে সব মানে এখানে সময় নষ্ট করা এবং একটা শিক্ষকদের একটা সারাক্ষণ একটা প্যারার মধ্যে ফেলে রাখা, আপনি শিক্ষকদেরকে মানে টেনশনের মধ্যে রেখে অস্থিরতার মধ্যে রেখে তার মানসিক শান্তি থেকে তাদেরকে আপনার দূরে ঠেলে দিয়ে আপনি তাদের কাছ থেকে সঠিক শিক্ষাটা আপনি কিভাবে নেবেন? এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি কাজটি করেছি। তো এই কারণে অনেকের মধ্যে অস্পষ্টতা তৈরি হতে পারে। এই জন্য আমি মূলত লাইভ আসছি সেটা ক্লিয়ার করার জন্য যে এটাকে যদি আপনার প্রাতিষ্ঠানিকীকরণ করা হইতো, এটার যে কি প্রভাব পড়তো এটা আমি আজ করেছি। এই জন্য আমি আসলে এই পদক্ষেপ নিয়েছি। এটা এখন যেহেতু প্রত্যাহার হয়েছে, আপনারা এটা হয়তো এটার মানে পরবর্তী যে ইফেক্ট এটা হয়তো আপনারা আজ করতে পারবেন না এখন আর। আজকে আমি শুধু এটুকু বলবো যে প্রাইমারি টিচার যারা আছেন তাদের সাথে একটু কথা বলে নিয়েন, আপনার আশেপাশেই থাকবে, কারণ আমরা শিক্ষক অনেকের সাথে আমাদের পরিচয় আছে, তাদের সাথে একটু কথা বললে বুঝবেন যে এই হোয়াটসঅ্যাপে হাজিরার তথ্য এবং হাজিরার খাতার যে ছবি পাঠানোর মাধ্যমে তাদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে যে আপনার এখন খুব তাদের মধ্যে যে তৈরি হয়েছে, অনেকে বললাম না যে চাকরি কখন 25 হবে কখন ছাড়বে এটার জন্য প্রস্তুতি তারা নিতেছে। যাই হোক, এটা ছিল এই বিষয়টা।
আলহামদুলিল্লাহ এটা প্রত্যাহার হয়েছে এবং এটা আমাদের সবার জন্য ভালো হবে। তবে এর অর্থ এই না যে আমরা প্রতিষ্ঠানে দেরিতে যাব, এর অর্থ এই না যে আমরা প্রতিষ্ঠানে আমরা শ্রেণীকক্ষে আমরা ঠিক মতো পাঠদান করবো না। দেখেন আমাদের যে যে ইয়েটা হয়, আমাদের যে বেতনটা হয়, এর মাধ্যমে আমাদের আসলে আপনার পরিবারের অনেকের মা বাবার, অনেকের ভাই বোনের রিজিকের ব্যবস্থা হয়। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর যারা আমরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা কিন্তু জমিদার না কেউ। জমিদার হলে তো আমরা আমাদের বাবার জমিদারি নিয়ে পড়ে থাকতাম, এখানে চাকরি করতে আসতাম না। কেউই আমরা জমিদার না, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই জাতীয় আমরা বেশি। একেবারে বড় লোক শিল্পপতি আপনার ওনারা এখানে পড়াশোনা মানে শিক্ষকতা করতে আসেন। তা আমার এই যে রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমি যদি আমার দায়িত্ব এবং কর্তব্যটা যদি সঠিকভাবে পালন না করি, তো এটা তো হালাল হবে না, আমার এই রিজিক হালাল হবে না। আমি নিজেও হালাল খাচ্ছি না, আমার পরিবারের সদস্যদের জন্য আমি হালালের ব্যবস্থা করছি না। এখন হালাল ছাড়া যদি আপনি মনে করেন আপনার পরিবারের খাবারের ব্যবস্থা করেন, আপনার নিজের খাবারের ব্যবস্থা করেন, তাহলে পরিষ্কার হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহকে খাবার দেওয়া হয়েছে হারাম দিয়ে, এই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনাকে হালাল ইনকাম নিশ্চিত করতে হবে আগে। এখন হালাল ইনকাম নিশ্চিত করার জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। সেটা কি? একজন সহকারী শিক্ষক, একজন প্রভাষক, একজন সহকারী অধ্যাপক বা অন্যান্য যারা আছেন, দায়িত্ব হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সঠিক ভাবে পাঠদান করা, যথাসময়ে ক্লাসে ইন করা, যথাসময়ে আউট হওয়া, যতক্ষণ থাকবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার মেধা দিয়ে তাদেরকে পড়াশোনা করানো, এবং যথাসময়ে প্রতিষ্ঠানে আসা, যথাসময়ে প্রতিষ্ঠান থেকে আপনার বের হওয়া। এটা হচ্ছে আমার আপনার দায়িত্ব। একটু পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে ক্লাসের মধ্যে আসা। অনেক শিক্ষক আমরা আছি, এটা আত্মসমালোচনা, যদিও লাইভে দেখা যায় আমরা হয়তো বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, ক্লাসে যাই এলোমেলো পড়ায় আসি, শিক্ষক নিজে কি পড়াইছে সেও জানে না, বাচ্চারাও ধরতে পারে না। কিন্তু আমি যদি ধরেন একটু প্রস্তুতি নিয়ে আমার লেসনটা খুব বেশি দরকার নাই, আমাদের ক্লাসের মানে ফাঁকে ফাঁকে তো অনেক সময় থাকে আমাদের, মানে দেখা যায় 2 ঘন্টা করলেন, 1 ঘন্টা আপনার বিরতি আছে, তো ওই সময়টা তো অন্তত আমি ইচ্ছা করলে মনে করেন আমি একটু প্রস্তুতি নিতে পারি, পরের ঘন্টাগুলো পরের লেসন গুলোর জন্য আমি একটু প্রস্তুতি নিতে পারি। আপনি যখন লেসন প্রস্তুতি নিয়ে যখন 10 মিনিট পড়াশোনা করে 15 মিনিট একটা পরিকল্পনা তৈরি করে যখন ক্লাসে যাবে, এটা যখন আপনি ওখানে প্লেস করবেন, বাচ্চারা খুব সহজে এটা করতে পারবে। এবং যারা এটা করে তারাই সেরা শিক্ষক হয় ক্লাসে। আর যারা করে না তাদের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মনে করেন অভিযোগ আসে প্রধানের কাছে যে অমুক শিক্ষকের পড়া বুঝি না। তো এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে তো আপনার রিজিক হালাল হবে না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার পরিবারের জন্য আপনি একজন দায়িত্বশীল, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের দায়িত্বশীল, একজন মেম্বার সাহেব তার এলাকার জন্য দায়িত্বশীল, একজন চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের দায়িত্বশীল। এইভাবে যদি আমরা এটাকে মনে করেন উপরের দিকে নেই, একজন মন্ত্রী তার হয়তো তার পুরো জেলার জন্য দায়িত্বশীল। এখন যে এলাকার বা যে একটা সেক্টরের জন্য দায়িত্বশীল, সে যদি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে তাকে। আমাদের যদি এই সেন্স গুলো ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। এই কথাগুলো বলে বলে আমরা শিক্ষকদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, কিন্তু এর অর্থ এই না যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাজিরা দেওয়া, এই করা সেই করা, বিভিন্ন ভাবে আপনি আমাকে সারাক্ষণ হয়রানির মধ্যে রাখবেন, পেরেশানির মধ্যে রাখবেন। এখন আমি যদি বলি যে মিনিস্ট্রি থেকে ওনাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, উনি অতি উৎসাহী হয়ে কেন উনি এটা জারি করলেন? এটা উনি করতে পারেন না, এটা ওনার করার এখতিয়ার নাই, এই কারণে ওনাকে এটা প্রত্যাহার করতে হয়েছে। যদি মিনিস্ট্রির অর্ডার থাকতো তাহলে তো উনি কাজটা করতেন এবং এটা প্রত্যাহারও করতেন না। তো এই জন্য অতি উৎসাহী হয়ে অনেকে আমাদের শিক্ষকদেরকে কিভাবে আপনার হয়রানি করবে, কিভাবে আমাদেরকে মানে পেরাশানির মধ্যে রাখবে। অনেকে আছে যারা মানে শিক্ষকদের সুখ আসলে অনেকের পছন্দ হয় না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের দাবি দেওয়া নিয়ে যেমন আমরা কাজ করেছি, আমাদের জোটের নেতৃত্বে যেমন আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে, আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, এবং অলরেডি আপনারা শুনেছেন স্কুল কলেজের ইএফটি তে আপনাদের 15% বাড়ি ভাড়া যুক্ত হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের সাথে কথা হয়েছে, তারা বলেছেন এই মাস থেকে তারা বাড়ি ভাড়া বর্ধিত বাড়ি ভাড়া দিবেন, কারিগরিও হয়তো দিবেন।
এগুলো আমাদের মাধ্যমে হয়েছে, জাতীয়করণ প্রত্যাশী জোটের আন্দোলনের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ। ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা যেটা আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের আন্দোলনের ফসল। 18 সালে আমরা হার না মানা 20 দিন আন্দোলন করেছি জাতীয় প্রস্তাবে, এবং আমাদের শিক্ষকরা যারা ওখানে অংশগ্রহণ করেছেন, আপনাদের স্মৃতিতে এখনো এটা অমলিন থাকবে যে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা রাস্তায় ঘুমিয়েছেন। আমি রাস্তায় ঘুমিয়েছি কমপক্ষে 12 থেকে 13 দিন রাস্তায় ঘুমিয়েছি। যে কোনো সময় রাস্তার ট্রাক আমাদের উপর উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই ঝুঁকি নিয়ে আমরা কিন্তু আন্দোলন করে ইনক্রিমেন্ট বৈশাখী আমরা আদায় করেছি। তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম শিক্ষকদের মর্যাদা, সম্মান এগুলোকে আপনার অক্ষুণ্ণ রাখার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট তার জায়গা থেকে সবসময় কাজ করবে, এবং আমরা এই কাজটা কিন্তু করছি। আমরা এই কাজটা করছি এবং করবো। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের যে নিয়োগের বিষয়টা। এটা নিয়ে আজকেও দেখেছি বিভিন্ন জায়গা থেকে জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওনারা আগস্টের 1 তারিখে একটা সংবাদ সম্মেলন, মানববন্ধনের হয়তো ঘোষণা দিয়েছেন। এর বাইরে ওনারা সংবাদ সম্মেলন করেছেন। আমাদের কাছে বাইরে আমরা কিছু তথ্য পেয়েছি যে এটা নিয়ে বিভিন্ন রকমের আপনার ষড়যন্ত্র হচ্ছে, এবং একটা আপনার অনলাইন পোর্টালে নিউজও করেছে যে আমরা চাই এটাকে কমিটির হাতে দিয়ে দেওয়ার জন্য। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আগে যারা আপনারা নিয়োগ পেয়েছেন, কমিটির হাতে নিয়োগ পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি, কিন্তু আপনারা একটু চিন্তা করেন তো, যদি কমিটির মাধ্যমে নিয়োগ না হয়ে যদি এনটিআরসির মাধ্যমে যদি নিয়োগ হয়, তাহলে কি ভালো টিচার আসবে কিনা এটা আপনারা নিজেরা একটু বিবেকের কাছে চিন্তা করেন। এনটিআরসি হওয়ার আগে যে লেভেলের শিক্ষক আসছে, এনটিআরসি হওয়ার পরে এর চেয়ে বহুগুণ ভালো মানের শিক্ষক এখন প্রতিষ্ঠানগুলোতে আসছে। কারণ ওখানে সরকার মেধা যাচাই করে, এখানে বিক্ষিপ্ত দু এক জায়গায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি যদি ইন জেনারেল যদি আমরা কথা বলি, এনটিআরসির মাধ্যমে আমাদের এমপিভুক্ত শিক্ষায় ব্যাপক গুণগত পরিবর্তন হয়েছে এবং ভালো পরিবর্তন হয়েছে। এখন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান যদি আপনার, আজকে আমি একটা পোস্ট দেখেছি ফেসবুকে, একজন লিখেছেন যে উনি সহকারী প্রতিষ্ঠান প্রধান হওয়ার ওনার সময় হয়েছে, এবং উনি কয়েক জায়গায় আবেদনও করেছেন। আবেদন করার পরে কিছু জায়গা থেকে আপনার কার্ডই দেওয়া হয় না। কেন? যে উনি যদি মানে আপনার ওখানে পরীক্ষা দেয়, তাহলে হয়তো আপনার যিনি যাকে নিবেন, যার সাথে হয়তো আপনার কন্ট্যাক্ট হয়েছে, উনি হয়তো রিটেনে ফার্স্ট হতে পারবেন না। এই কারণে বাদ দিয়ে দিছে, তাকে কার্ড দিয়ে নেই। আর কিছু জায়গায় কার্ড দিয়েছে, কিন্তু কন্ট্যাক্ট করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি হতাশ হয়ে পরবর্তীতে উনি লিখছেন যে আমি আর মানে আবেদন করে বন্ধ করে দিয়েছি। তিনি লেখছেন পরে যে আমি বিশ্বাস করি যে এনটিআরসির মাধ্যমে যদি নিয়োগ হয়, আমি কোনো না কোনোদিন মানে প্রতিষ্ঠান প্রধান হতে পারবো। এই যে জায়গাটা, এটা তো সবার জন্য ভালো। আপনি যদি প্রতিষ্ঠান প্রধান এনটিআরসি নিয়োগ দেয়, এর অর্থ কি এনটিআরসি নিয়োগ দিলে আমাদের লোক দেখে নিয়োগ দিবে? এমনটা না। আমরা চাচ্ছি সর্বোচ্চ ভালো মানুষটা আসুক। আমরা চাচ্ছি সরকারি ব্যবস্থাপনায় নিয়োগটা হোক, তাহলে এখানে দুর্নীতিটা আপনার কমবে। এখন অনেকে বলেন যে আগে যারা নিয়োগ হয়েছে কমিটির মাধ্যমে, হ্যাঁ, আগে তো এটা ছিল না, সিস্টেম ছিল না। ইন্টারিম গভর্নমেন্টে তাদের সাথে আমরা অনেক দর কষাকষি করে কথা বলে ওনাদেরকে বলছি যে আপনারা এটা করেন। একটা ভালো কাজ হয়েছে, এটা কন্টিনিউ করা তো আমাদের একটু হয়ে গিয়েছিল, ওই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের নিয়োগের ব্যাপারে আমরা কোনো রকমের ছাড় দেবো না। যদি এটা কোনোভাবেই কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, আমি গতকাল তো পোস্ট দিয়েছি, আমরা কিন্তু আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। একেবারে ভেরি ক্লিয়ার এন্ড লাউড আমাদের অবস্থান। জাতীয়করণ প্রত্যাশী জোট এটার জন্য যদি মাঠের কর্মসূচি ঘোষণা করতে করবে, এবং এর জন্য যদি শিক্ষকদেরকে যদি এই ঘোষণার মাধ্যমে মাঠের আন্দোলনে যদি টেনে নেই, তাহলে এর দায়ভার সংশ্লিষ্টদেরকে নিতে হবে। আমরা এখন আন্দোলনে যেতে চাই না। আমরা চাচ্ছি, আপনাদেরকে বলেছি যে আমরা বিভাগীয় সমাবেশ এবং আস্তে আস্তে আমরা আন্দোলনের দিকে যাব, কিন্তু যদি আমাদেরকে আন্দোলনের মাঠে টেনে নেওয়া হয়, তাহলে আমরা কিন্তু যেতে বাধ্য হবো। আমরা আন্দোলনে মাদ্রাসা বদলি নিয়ে একটু কথা বলি। মাদ্রাসা বদলি নিয়ে আমি অনেকবার কথা বলেছি, গত পরশু আমি কথা বলেছি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যিনি পরিচালক প্রশাসন ও অর্থ সরকারের জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে কথা বলেছি। তো উনি বলছেন যে আমরা এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের আপনাদের ইএফটিটা এবং আপনাদের বদলিটা। এটা মানে ডিউ প্রসেসে যেতে একটু সময় লাগছে, বাট আমরা চেষ্টা করতেছি দ্রুত দেওয়ার জন্য। তো ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে, ফোনে কথা বলছি। এরপরে যদি অগ্রগতি যদি না হয়, তাহলে প্রয়োজনে আমরা আগেও বলেছি যে আমরা মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা প্রয়োজনে আমরা অধিদপ্তরের সামনে আমরা অবস্থান নেব। ওনারা যেহেতু কাজ করছেন, আমরা একটু অপেক্ষা করতে চাচ্ছি, একটু স্পেস দিতে চাচ্ছি যে ওনারা আসলে কতটুকু কাজ করেন, আমরা একটু দেখি। আর যদি না হয়, তাহলে আমরা নিশ্চয়ই আমরা এটার জন্য যদি আমাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করতে আমরা করবো। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কিন্তু উচ্চশিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে আমরা 6টা সংগঠন কাজ করতাম।
একটি সংগঠন আমাদের সাথে এখন কাজ করছে না, আমরাও তাদের সাথে কাজ করছি না। আমরা যে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা 5টা সংগঠন আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের ছিলেন। আমরা এই 5টি সংগঠনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 8টি বিভাগীয় সমাবেশ করবো এবং ঢাকাতে আমরা একটি জাতীয় সমাবেশ আমরা করবো, ইনশাল্লাহ মহাসমাবেশ করবো। তা আমরা জোটটাকে একটু সম্প্রসারণ করতে চাই। অনেকে আমাদের সাথে আমাদের সংগঠনে কাজ করার জন্য, জোটে আসার জন্য অনেক সংগঠন আমাদের সাথে আগে যোগাযোগ করেছেন। তাদের সাথে যোগাযোগ করে যদি যারা আসতে চাই, জোটে আলোচনা করে অধিকাংশ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যদি নেওয়ার মতো হয়, তাহলে আমরা তাদেরকে নিয়ে আমাদের জোটের যে আমাদের পরিধি, এটাকে আমরা বৃদ্ধি করে তারপরে সকলকে নিয়ে আমরা আমাদের বিভাগীয় সমাবেশের তারিখগুলো আমরা ঘোষণা করবো। ওখানে আমাদের যে দাবি দেওয়াগুলো জাতীয়করণ থেকে নিয়ে স্কিলের দিকে প্রজ্ঞাপন সহ অনেক শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, এগুলো আমাদের থাকবে। অনেক দাবিগুলো, অবসর কল্যাণের টাকা দিতে দেওয়া, এগুলো আমরা বদলি সহ সবগুলো আমরা ইনক্লুড করবো। তো আমরা আস্তে আস্তে আন্দোলনটাকে আস্তে আস্তে একটা ডিসেন্ট্রালাইজ করে পরবর্তীতে আমরা এটাকে আমরা সেন্টারে নিয়ে যাবো, ঢাকা দিয়ে যাবো। এইভাবে আমরা আগাচ্ছি। আশা করি বিগত সময়ে আমাদের পাশে যেরকম ভাবে আপনারা ছিলেন, আগামী দিন আপনারা থাকবেন। আপনাদের সমর্থন এবং সহযোগিতায় আমাদের আসলে শক্তি। আপনারা পাশে আছেন বলেই আমরা আপনাদের জন্য কাজ করতে পারছি। আপনারা যতদিন থাকবেন আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ, এবং শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে, কোন রকমের লোভ এবং কোন রকমের মোহে আপনার না জড়িয়ে আল্লাহর হস্তে আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা বিশ্বাস করবেন না জানি না, প্রতিদিনই কোথাও না কোথাও তদবির করতে হয়, কোথাও না কোথাও অনেক সময় দেখা যায় একাধিকবার বিভিন্ন জায়গায় তদবির করতে হয়। অথচ যেই লোকটার জন্য আমি তদবির করি তাকে আমি কোনোদিন দেখিও নাই, তাকে আমি হয়তো চিনিও না। ফোনে জাস্ট বলে স্যার আমি বিপদে পড়ছি, এই কথাই মনে করেন তার জন্য একটা অধিদপ্তর একটা ফোন দেওয়া, একটা বোর্ডে বা একটা মন্ত্রণালয় একটা ফোন দেওয়া, আমার যেখানে যেটুকু আমার দ্বারা সম্ভব করছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, এবং আপনারা দোয়া করছেন বলেই আসলে এগুলো করা সম্ভব হচ্ছে। আজকে আপনাদের কারণেই আজকে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসারকে ফোন করেছে এবং তিনি প্রত্যাহার করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমি আগেও আপনাদেরকে বলছি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের পক্ষে আমাদের ইজ্জত সম্মান এটাকে সমুন্নত রাখা সম্ভব। আর আমরা যদি বিভাজিত হয়ে যাই, যদি আমরা মরিচিকার পেছনে যদি দৌড়াই এবং সত্যিকারের তারা শিক্ষকদের জন্য কাজ করে আন্তরিকতার সাথে এবং আল্লাহর রাস্তায় তারা কাজ করে, এগুলো চিন্তা যদি আমরা ভুল করি তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আর যদি এগুলো চিন্তা যদি আমরা সঠিকভাবে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে বিগত সময়ের মতো আগামী দিনেও অনেক বৈষম্য দূর হবে। বিগত সময়ের মতো আগামী দিনেও আমাদের উপর কোনো অন্যায় সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিতে পারবে না। আপনারা যদি পাশে থাকেন ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় সিদ্ধান্তকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকে লাইফ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।